ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর ট্রিগোনোমেট্রিক রেশিও এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো কথা আর বাড়াচ্ছি না, শুরু করা যাক। ট্রিগোনোমেট্রিক রেশিও রেশিও মানে আমরা সকলে জানি অনুপাত। রেশিও মানে অনুপাত। আর ট্রিগোনোমেট্রিক মানে হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা একটু বেসিক কিছু জিনিসটা আলোচনা করব যে এই শব্দটা কোত্থেকে এলো, কিভাবে এলো, কিভাবে শব্দটা গঠন হলো। এই যে বেসিক একেবারে বেজ লেভেল আলোচনা হবে। আর ত্রিকোণমিতিকের কিছু আমি থিওরি কিছু একটু ব্যাখ্যা না করলে হয় না। ত্রিকোণমিতিক কিভাবে আসলে সৃষ্টি হলো। তো ত্রিকোণমিতিক প্রাচীন যুগের মানুষেরা জ্যামিতিক সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করত। আবার গাছে না উঠে গাছের ছায়ার সাথে লাঠি বা বাঁশ যুক্ত করে গাছের উচ্চতা নির্ণয় করত। এগুলো জ্যামিতিক সাহায্যে। আর এর গাণিতিক প্রকাশই হচ্ছে ত্রিকোণমিতি। এর গাণিতিক প্রকাশটা হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা সংজ্ঞাগত কিছুটা জানলাম। এবার আমরা এই ওয়ার্ডটা কিভাবে এলো সেটা একটু আমরা জানবো। ত্রিকোণমিতিক, ট্রি শব্দটা গ্রিক শব্দ। ট্রি শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে তিন। এর অর্থ হচ্ছে তিন। আর এগুলো কিন্তু গ্রিক শব্দ। আর গ্রিক শব্দ হচ্ছে গণ। তার আগে আমি একটু লিখে দিই গ্রিক। আর গণ শব্দের অর্থ হচ্ছে ধার। আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এই তিনটি শব্দের মাধ্যমে এই ট্রিগোনোমেট্রিক ওয়ার্ডটি গঠিত হয়েছে। এই তিনটা শব্দের মাধ্যমে। ট্রি, গণ আর মেট্রন। ট্রি অর্থ তিন, আর গণ অর্থ ধার, আর মেট্রন অর্থ পরিমাপ। তাহলে আমরা জানলাম এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে। আমি ইংলিশের আরেকটা প্রাণ দিই। এই ট্রিগোনোমেট্রিকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এর একটা নাউন রূপ আছে। নাউনটা আমরা দেওয়া দিতে পারি। ইংলিশের ক্ষেত্রে এটাও ভালো লাগবে। ট্রিগোনোমেট্রি, এটা হচ্ছে নাউন। আর এটা যেটা ওপরে আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। চলো, এই ট্রিগোনোমেট্রি বা ট্রিগোনোমেট্রিক যেটাই বলি, ট্রিগোনোমেট্রি বললে ট্রিগোনোমেট্রিটাও তিনটা ওয়ার্ড দ্বারা তৈরি হয়েছে। তিনটা ওয়ার্ড কি? ট্রি মানে তিন, গণ মানে ধার, আর মেট্রন মানে পরিমাপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আর ট্রিগোনোমেট্রিক আলোচনা করা হয় ত্রিভুজের মাধ্যমে। তো ট্রিগোনোমেট্রিকের আলোচনা করা হয় যে ত্রিভুজটার মাধ্যমে, সে ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা অনেকে জানি, তারপর একটি সমকোণী ত্রিভুজের আমরা ধারণা দিব। তো দেখা যাক সমকোণী ত্রিভুজটা কি। এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, যেটা একটা সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে এক সমকোণ হয়। এটা আমরা সকলে জানি যে 90 ডিগ্রিতে এক সমকোণ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা আমি নিজে থেকে, এটা কোনো ব্যাখ্যা দরকার নাই, থিওরি পড়ারও দরকার নাই, নিজে এটা বোঝার জন্য আর কি।
যে একটি ত্রিভুজের অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের এই ত্রিকোণমিতিক করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হবে বা তিনটা জিনিস আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ। কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু আর কোনটা অতিভুজ সেটা আমরা একটু আলোচনা করি। দেখা যাক, যদি এই ত্রিভুজটা আমরা যদি এটা একটা কোণ, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, এটা থিটা, থিটা একটা গ্রিক শব্দ, তো যাও গ্রিক বর্ণমালা। তো এই থিটাটা যদি আমরা বিবেচনা করি এই কোণটা, তাহলে কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, কোনটা অতিভুজ আমরা একটু সহজে শিখে নিই। এই যে কোণটা আমরা ধরবো সে কোণের বিপরীত কোণটা হবে এই সেই কোণের, সরি একটু ভুল হলো, যে কোণটা আমরা ধরবো, যেমন এই কোণটা আমরা ধরলাম, এই কোণের বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা, অতিভুজ কোনটা, তাহলে যে কোণটা ধরবো সে কোণের বিপরীত বাহুটাই হবে বিপরীত বাহু। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, আমি একটু সংক্ষেপে লিখলাম। আর এর বিপরীতে হবে বিপরীত বাহু। আর সমকোণী ত্রিভুজের বিপরীতে যেটা থাকবে সেটা হবে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এটা, এর বিপরীতে আছে কোনটা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হলো বিপরীত বাহু, এটা হলো অতিভুজ, তাহলে বাকিটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা হচ্ছে সন্নিহিত বাহু, আমি সংক্ষেপে লিখছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো এখনো বুঝতে সমস্যা হয় তাহলে পজ করে আর একটু ব্যাক করে যেতে পারেন। আচ্ছা, আরেকটা আমি ত্রিভুজকে দেখাই, যদিও হাত দিয়ে আঁকাচ্ছি সমস্যা হতে পারে। যাও, যদি এটা হয়, ধরেন সাপোজ আমি এই কোণটা ধরলাম, তাহলে এই কোণের ক্ষেত্রে কোনটা কোনটা হবে, তাহলে এটা এই কোণটাকে যদি আমি থিটা দ্বারা অন্তর্ভুক্ত করি, তাহলে এই কোণের বিপরীতে কোনটা আছে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে এটা বিপরীত বাহু। আর এই সমকোণী ত্রিভুজের বিপরীতে কোনটা আছে এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা বিপরীত বাহু, এটা অতিভুজ, তাহলে এটা কি সন্নিহিত বাহু। কারণ পূর্বে বলেছি তিনটা জিনিস থাকবে, বিপরীত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহু। তাহলে আমরা দুইটা জানতে পারলে পরেরটা জানতে পারবো। সাপোজ যদি মনে করেন এই ত্রিভুজটা জানা দেখতো, এটা আবার দেখে, যদি এ কোণটা হতো তাহলে এ কোণের বিপরীত কোণটা এটা, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু। আর এই সমকোণের বিপরীত কোণটা এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর তাহলে এটা কে থাকলো, সন্নিহিত বাহু। তাহলে আমরা এভাবে সহজে নির্ণয় করতে পারবো কোনটা বিপরীত বাহু, কোনটা অতিভুজ, কোনটা সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পেরেছেন। মিটিয়ে ফিরে আসলাম আপনাদের সুবিধার জন্য। এবার আমরা দেখব, আমরা চিনলাম বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ। এবার আমরা একটা পিথাগোরাসের সূত্র সকলে জানি, পিথাগোরাসের সূত্রটা একটু দেখি। পিথাই লিখলাম সংক্ষেপে, বেশি লিখতে যাচ্ছি না সময় বাঁচানোর জন্য। পিথাগোরাসের সূত্র আমরা জানি, এটা আপনারা সকলেই জানেন যে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন প্রশ্ন হলো, যে প্রশ্ন থাকতে পারে যে লম্ব কোনটা, ভূমি কোনটা। আসল কথা হচ্ছে এই লম্ব জায়গা সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা জানি। তাহলে লম্বর জায়গাতে আমরা বিপরীত বাহু আমরা মনে করে নেব, যেটাই লম্ব সেটাই কিন্তু এখানে বিপরীত বাহু, যেটাই ভূমি সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমি যদি একটা ত্রিভুজ দেখাই, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা যদি এই ত্রিভুজ এই কোণটাকে যদি আমরা ইন্ডিকেট করি, তাহলে এর বিপরীতে থাকছে এটা, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এর বিপরীতে থাকছে এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর এটা বিপরীত বাহু, এটা অতিভুজের, এটা কি হবে, সন্নিহিত বাহু হবে। এটা আমরা জানি। এখন কথা হচ্ছে, যেটা বিপরীত বাহু এটা অতিভুজ, এটা সন্নিহিত বাহু। আপনি যদি এই জিনিসটা না জানান আগ পর্যন্ত, কি বলতেন এটাকে, এটা লম্ব, এটা ভূমি, তাহলে দেখেন সন্নিহিত বাহু যেটাই সেটাই হচ্ছে ভূমি, যেটাই লম্ব সেটাই হচ্ছে বিপরীত বাহু। তাহলে এই সূত্রটাও জানা গেল। আজকে কিন্তু আমি খুব বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, হয়তো বা ভিডিওটা একটু লেন্দিও হতে পারে। তো
আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন। এবার আমি একটু ত্রিকোণমিতির কিছু সূত্র দেখাই, যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই, সংক্ষেপে লিখছি অতিভুজ, কস থিটা সমান সন্ধি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। যদি আমরা ট্যান লিখি, ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সাইন থিটা এটুকু আমরা জানতে পারলাম, এটি বললাম যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এবার এগুলোর আবার উল্টা ভাগ আছে, যেমন বিপরীত কর্মে যদি আমরা দেখতে যাই যে সাইনের বিপরীত কিন্তু কসেক, সাইনের বিপরীত হচ্ছে কসেক, সেটা আমরা একটু পরে জানতে পারবো যে সাইন থিটা সমান হচ্ছে কসেক থিটা। তাহলে কসেক থিটা সমান, তাহলে কি হবে, ওর বিপরীতে অতি বাই বিপরীত। আমি একটু সংক্ষেপে লিখছি, কসের বিপরীত হচ্ছে সেক, সেক সমান হচ্ছে কি অতি বাই সন্নি, আর ট্যানের বিপরীত হচ্ছে কোয়াট, কোয়াট সমান হচ্ছে বিপরীত বাই সন্নি, সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই, সরি মিস্টেক হয়ে গেল, উল্টা দেওয়া হবে, ওপরে হবে সন্নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক, আর ট্যানের বিপরীত কট। যা হবে সাইনে যা আছে কসেকে তার বিপরীতটা হবে, কসে যা আছে সেকে তার বিপরীতটা হবে, ট্যানে যা আছে কটে তার বিপরীতটা হবে। এখন এই যে বিপরীতকরণটা কিভাবে হলো সেটা আমি একটা আপনাদেরকে এত দেখার চেষ্টা করবো ডায়াগোনালে। এটা একটু আমি মুছে নিই। এই জিনিসটাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বিপরীতকরণ, যে কার বিপরীতে কে। সাইনের বিপরীতে আছে কসেক, কসের বিপরীতে আছে সেক, আর ট্যানের বিপরীতে আছে কট। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ছকটা যদি আপনারা মনে রাখেন তো ত্রিকোণমিতিকের অধিকাংশ সূত্র এই টুকটা দ্বারা হয়ে যাবে। খালি আপনার মাথায় এটা একটা ছবি তুলে রাখেন, যে এটা ছবি তুলে নেন, আপনার দুইটা ক্যামেরা আছে, দুইটা ক্যামেরা নিয়ে এটা ছবি তুলে নেন যে কে কার বিপরীত। সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আমরা একটু আগে যেমন আনলাম যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে কসেক থিটা বললে কি, তাহলে উল্টাটা, সাইনের বিপরীত কে কসেক, তাহলে কসেক মানে হচ্ছে উল্টা। তাহলে আমরা কি করতে পারি, এখানে জানলাম কে কার বিপরীতে, সাইনের বিপরীত আছে কসেক, কসের বিপরীত আছে সেক, আর ট্যানের বিপরীত আছে কট। তাহলে যে যার থাকবে বিপরীতে সেটা আমরা উল্টে নিব। এটা দ্বারা আমরা এখন কি কি সূত্র তৈরি করতে পারি, আরো সূত্র তৈরি করা যায়, যেমন ইনটু সূত্র গেলে এখান থেকে তৈরি করতে পারি। এটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদেরকে, আশা করি আপনারা দেখবেন শেষ পর্যন্তই। দেখা যাক, সাইনের বিপরীত আছে কসেক, সাইনের বিপরীত কসেক, এগুলোকে আমরা তুলনা করব ওয়ানের সাথে, এই জিনিসগুলোকে আমরা তুলনা করব ওয়ানের সাথে। তাহলে দেখা যাক সাইনের বিপরীত আছে কি কসেক, তাহলে সাইনের বিপরীত যদি কসেক হয় তাহলে সাইন থিটা যদি আমরা সমান জানতে চাই, তাহলে সাইন থিটা সমান হবে 1 বাই কসেক থিটা। কারণ আমি চাচ্ছি সাইন থিটা সমান, সাইন থিটা সমান চাইতে গেলে এই যে কসেকে চলে আসবো, আর এটা কার সাথে তুলনা করবো, ওয়ানের সাথে। তাহলে সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, এটা বিপরীত আছে। আমরা যদি আরেকটা দেখি, এই কসেকটা যদি দেখি কস থিটা, তাহলে কসের বিপরীতে কে আছে সেক থিটা, তাহলে এখানে 1 বাই সেক থিটা, কারণ 1 এর সাথে তার বিপরীতটাকে তুলনা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এবার আমার ট্যানের দিকে যাই, তাহলে ট্যানের বিপরীতে কে আছে কোয়াট, তাহলে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। এবার যদি আমি এই যে আবার সার্কেল হয়ে ঘুরে আসছে, যে কসেকের দিকে যদি যাই তাহলে কসেকের বিপরীতে কে আছে সাইন, তাহলে কসেক থিটা সমান 1 বাই
সাইন থিটা। তারপরে যে চলে আসে সেক, সেক সমান ওর বিপরীতে কি আছে কস। এক কথায় এই জিনিসগুলোকে আবার উল্টে দিতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই ডায়াটা যদি মনে রাখতে পারেন, এই পুরো এই চিত্রটা একটা ছবি তুলে রাখেন, যদি মাথার ভিতরে ছবি তুলে রাখতে পারেন, আমি আশা করি অধিকাংশ সূত্রে এটার দ্বারা হয়ে যাবে। যেমন এই ইনটু সূত্রগুলো একটাও আপনাকে করা লাগবে না, মুখস্থি করা লাগবে না। মুখস্থি করার কোনো এখানে কারণই নাই। এই চিত্রটা বুঝতে পারলে আপনার এই সূত্রগুলো আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। যেমন সাইনের বিপরীত আছে কসেক, তাহলে সাইনের বিপরীত কসেক, সাইনের মান যখন বের করতে যাবো সাইনের সূত্রটা, তখন আর বিপরীত আছে কসেক, কসেকটা তুলনা করবো 1 এর সাথে, সিম্পল। এবার যদি আমি কসের সাথে দেখি, কসের যখন মানটা জানতে যাবো তখন কসের বিপরীত আছে কি সেক, তাহলে সেকটা তুলনা হবে 1 এর সাথে, তাহলে 1/sec। ট্যান সেম, এটাও সেম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তা আপনারা কমেন্ট করতে পারেন, অথবা ভিডিওটা পজ করে একটু ব্যাক ফরওয়ার্ড করতে পারেন, ব্যাক ফরওয়ার্ড করে আবার জিনিসগুলো দেখতে পারেন। বোর্ডটা মুছে নিয়ে ফিরে আসলাম। আশা করি ওই আপনারা চিত্রটা বুঝতে পেরেছেন। ওইটাতে যত প্রকারের ইনটু সূত্র আছে সব সূত্রগুলো কিন্তু আমি এখানে কভার করে আপনাদের শিখাই দিয়েছি। এবার আমি ইনটুর আর দুইটা সূত্র যেটা আছে একটু ব্যতিক্রম ধর্মী, এটাও আমি একটু টেকনিক দেখাই দিই, মনে করে তোমার একটা টেকনিক দেখাবো। দেখেন যে যেমন ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা সাইন থিটা। এই দুইটা সূত্র কিন্তু অনার্গল অনেকেরই বেল লাগে, তালগুর পাকা ফেলে। তো আমি এটা একটু তালগুর পাকাটা ছুটাই দিই। ট্যান থিটা আর কট থিটা মানে আপনি মাথায় রাখবেন সাইন থিটা আর কস থিটার তুলনা করতে হবে। সাইন থিটা আর কস থিটার তুলনা করবে। এখন যখন ট্যান থিটা করতে যাবেন বা কট থিটা করতে যাবেন, কট থিটা যখন করবেন তখন কটের প্রথম অক্ষর কি, মানে প্রথম লেটারটা হচ্ছে সি। তাহলে প্রথম লেটার যেহেতু সি, তাহলে এখানে সাইন থিটা আর কস থিটা কার প্রথম লেটারটা সি? আমরা অবশ্যই জানি কসের, তাহলে কসটা হবে উপরে আর সাইনটা হবে নিচে। আশা করি এটা বুঝতে পেরেছেন। একটা সূত্র দেখাই, আপনি এই সূত্রগুলো থেকে আরো দুইটা সূত্র বের করতে যাবেন। ওই জন্য ওই সূত্রগুলো লিখছি না, আমি ওই সূত্রগুলো কি করছি আপনাকে বুঝাচ্ছি। এই যে এখানে 3টা সূত্র আছে, প্রত্যেকটা দেখবেন 2টা করে আবার সূত্র বের হবে। সাপোজ এখানে মনে করেন, যদি ভাবতে পারেন এই যে সাইন স্কোয়ার থিটা, এই যে প্লাস কস স্কয়ার থিটা, তাহলে ওপারে গেলে কি হবে মাইনাস, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আশা করি আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন। এবার সাইন স্কয়ারটাকে রেখে দিলাম। এবার আমি যদি সাইন স্কয়ারটাকে ওই পারে পাক মারি, কস স্কয়ারটাকে রাখি, তাহলে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এটা প্লাস হিসেবে রাখলে মাইনাস, এগুলো আপনারা সবাই ভালোই বুঝেন আমি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে দুইটা সূত্র বের হয়ে গেল। সূত্র মুখস্থ করার কোনো কারণই নাই, খালি মূল ফ্যাক্টরটা আপনারা মনে রাখবেন, বাকি সব এমনি সূত্র হয়ে যাবে। এটাও যদি আমরা দেখি যে সেক স্কয়ার থিটা, এটা মাইনাস হয়ে উপরে গেলে কি হবে প্লাস হবে, তাহলে প্লাস ট্যান স্কয়ার থিটা। যদি আমরা এবার ট্যানের মান বের করতে চাই, তাহলে দেখেন ট্যানের মানটা যদি বের করতে গেলে কিভাবে বের হতে পারে। এই যে ট্যানটা আছে না মাইনাস ট্যান স্কয়ার থিটা, তাহলে ওই পারে গেলে কি হবে প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে এ পারে কি থাকবে সেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা। এটাকে আবার তো একই ব্যাপার, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা, একই ব্যাপার। অতএব ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে বেজটা ফ্যাক্টরটা মনে রাখলে আমরা সকল সূত্রগুলোই সমাধান করতে পারবো। এবার আমরা নেক্সট সূত্রে যাই। কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে মাইনাস কট স্কয়ার থিটা ওই পারে গেলে সেটা হবে প্লাস কট স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। এর পরেরটা কাজ, এর পরেরটা আপনারাই করবেন, আশা করি আপনারা পারবেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর আগাতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। নেক্সট পার্টে আমি দেখাবো যে ত্রিকোণমিতিক যে ডিগ্রি আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো কিভাবে বের করতে হয়, এগুলো আমি একটা টেকনিক দেখাবো, সেটা হবে হ্যান্ড টেকনিক্স। আমি টেকনিক্সের নামটা দিচ্ছি হ্যান্ড টেকনিক্স। আর এই 3টা সূত্রের আমি একটা প্রমাণ দেখার চেষ্টা করব সামনের পার্টে।
সামনের পার্টে আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন। আর এই পার্টগুলো যদি ভালো লাগে, এই পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।